অর্থাৎ আজকে আমরা 16ই ফেব্রুয়ারি 2026-এ, চিঠিটিও 16ই ফেব্রুয়ারি 2026-এর। কে লিখছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। নিচে কে লিখছে আছেন? তিনি আন্ডার সেক্রেটারি শক্তি শর্মা। তিনি যা ইনস্ট্রাকশন সেগুলো অর্থাৎ নির্বাচনী আধিকারিকরা সেটাই আমাদের জানাচ্ছেন, যেটা নির্বাচন কমিশন থেকে তাদের বলা হয়েছে জানাতে। এবার দেখুন কি লেখা রয়েছে, আমি ইংরেজিটা পড়ি, তারপরে বাংলা অনুবাদটাও করব। যে লিখেছেন, I am directed to refer to a reference number so and so dated 21/1/2026. এটা কাকে লিখছে? টু দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ আমাদের এখানে যিনি চিফ ইলেকটোরাল অফিসার তাকে চিঠিটা লিখছেন আন্ডার সেক্রেটারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। লিখছেন যে I am directed to refer to a reference number so and so dated 21/1/2026 seeking clarification on the admissibility of the documents mentioned above. Mentioned above কি না? Clarification on admissibility of financial assistance sanction letters from PMAYG, IAY and Banglar Bari schemes as one of the documents under Special Intensive Division SAR 2026 West Bengal. এটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার। তাহলে এই সাবজেক্ট ম্যাটার নিয়ে বলছে। সাবজেক্ট ম্যাটারটা কি না? ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, অর্থনৈতিক সহযোগিতা, যেটা PMAY তে অথবা IAY তে অথবা বাংলার বাড়ি স্কিমে তার যে অর্থনৈতিক ভাবে যে সহযোগিতা করা হয় তার সার্টিফিকেট গ্রহণযোগ্য কিনা, এটা এখান থেকে সিইও তিনি জানতে চেয়েছেন, ক্লারিফিকেশন চেয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনের অফিসে, যেটা অবস্থিত দিল্লিতে, এরকম সবাই জানেন। সুতরাং আজকে তার চিঠি আসছে। আপনারা জানেন যে 14 তারিখে হিয়ারিং শেষ হয়ে গেছে এবং 16 তারিখ আজকে ক্লারিফিকেশন দিয়ে বলা হচ্ছে the Honorable Supreme Court vide para 6 sub para 8 of its order dated 9/2/2026 has directed that the affected persons to whom notices have been served shall be entitled to rely on all or any of the documents referred to by the ECI in the SAR notice, and also such documents including those referred to in our order dated 19/1/2026 shall be considered by the EROs when passing orders on the objections received in response to the notices served. তাহলে দুটি কথা অনারেবল সুপ্রিম কোর্টের দুটি কথা তুলে ধরা হয়েছে। এতে দুটি ডিরেকশন কি, যা নোটিশ দেওয়া হয়েছিল সার প্রক্রিয়ার সময় ইলেকশন কমিশনের অফিস থেকে যে নোটিশ দেওয়া হয়েছিল তাতে যেগুলো বলা হয়েছিল সেই নথি এবং তার সাথে সুপ্রিম কোর্ট 19/1/2026 অর্থাৎ 19শে জানুয়ারি 2026-এ যে অর্ডার পাস করেছেন তাতে যে নথির কথা লেখা আছে সেই নথিগুলো নেওয়া হবে, এটা বলা হলো। The Commission in its instruction dated 27/10/2025, খুব ভালো করে এটা একটু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কি বলছে? The Commission in its instruction dated 27/10/2025 has prescribed any land, কি বলেছে কি নেওয়া হবে, কারণ সুপ্রিম কোর্টের আগে বলে দিয়েছে যে ওদের কি নোটিশ, সেই নোটিশের কি লেখা ছিল 27/10-এ হয়েছে এনি ল্যান্ড স্ট্রোক হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, মানে এনি ল্যান্ড স্ট্রোক হাউস অ্যালটমেন্ট document by the government, certificate by the government as one of the indicative documents, অর্থাৎ এটা গ্রহণযোগ্য হবে। তাহলে কি ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে। ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্যাংশন লেটার্স ইস্যুড আন্ডার দ্য স্কিমস such as PMAYG, IAY, Banglar Bari Gramin, etc. are not the documents as specified either in the order of the Honorable Supreme Court or in the SAR instructions referred to above. মানেটা কি হলো? মানেটা কি দাঁড়ালো জিজ্ঞাসা করতে চাই। ল্যান্ড না থাকলে কারুর নামে PMAY দেওয়া যায়? ল্যান্ড না থাকলে কারুর নামে বাংলার বাড়ি গ্রামীণ দেওয়া যায়? অর্থাৎ বাংলায় এই ক্লারিফিকেশন চেয়েছেন সিইও যে এটা চলবে কিনা।
না অ্যালটমেন্ট যদি নিজের জমি না থাকে তাহলে তো ওই বাংলার ওই বাড়িটা দেওয়াই যায় না। অর্থাৎ বাংলাকে মারো, যেমন করে ইচ্ছে মারো। সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পরেও যে এই ডকুমেন্টস গুলো গ্রহণযোগ্য হবে, নিজেরাও বলেছে যে ল্যান্ড গ্রহণযোগ্য হবে, ল্যান্ডের ডকুমেন্ট, এটা তো ল্যান্ড সংক্রান্ত। অর্থাৎ ল্যান্ড আগে থাকবে তবে তো বাংলার বাড়ি গ্রামীণ পাবে, তবে তো পিএমএওয়াই পাবে। টাকা টাকা দেওয়ার ব্যাপার নেই পিএমএওয়াই এ, পিএমএওয়াই এর টাকা দেওয়া হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও কেন বাংলার গ্রামীণ, এই বাংলার বাড়ি গ্রামীণ নিজেরা টাকা দেওয়া হচ্ছে? 30 লক্ষ 32 লক্ষ মানুষকে এই বাড়ি দেওয়ার জন্য দেওয়া হয়েছে, তাদের জমি আছে বলেই তো দেওয়া হয়েছে। তো তাহলে সেই কথাটা এতে উল্লেখ নেই। তাহলে হয়ে গেল কেন? কেনই বা চিফ ইলেকটোরাল অফিসারের এত বড় একটা ক্লারিফিকেশনের দরকার হলো? আর তার সেই ক্লারিফিকেশনটা আসতে 16 তারিখ, অর্থাৎ আজকে 16ই ফেব্রুয়ারি সেই ক্লারিফিকেশন আসলো। মানুষ তো জানে না যে ওটা গ্রহণযোগ্য হবে কি হবে না, মানুষ তো দিয়েছেন ওটা। আর কেন গ্রহণযোগ্য হবে না? আইন কি বলে? বাংলাকে মারো। আইন কি বলে? যে সমানে এই ধরনের কাজ করে যাও। আইন কি বলে? এত ধমক খাওয়ার পরেও এই ধরনের কাজ করে বাংলার মানুষকে বিপদে ফেলবে, এটা আইন বলে? কোথায় বসে আছো? কোন চেয়ারে? জিজ্ঞাসা করছি আমরা। সবকিছু কি একেবারে নিজের এখতিয়ারের মধ্যে করে নিয়েছো নাকি? আমরা জিজ্ঞাসা করছি এটা। মুখ্য নির্বাচনী কমিশনের অফিসে যারা বসে আছেন তাদের বিনীতভাবে জিজ্ঞাসা করছি। কিন্তু বিনয় মানে দুর্বলতা নয়, এটা মনে রাখবেন। বিনয় মানে, বিনয়ের সঙ্গে আমরা বলি বলে তাই মনে করে নিয়েছেন এটা দুর্বলতা, তা নয়। বিনয় আমাদের শক্তি, এবং সেই শক্তির বলে লড়ে আসছেন মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে কি, এতদিন পরে এই ধরনের কথা বলা, যাদের জন্য বলা, যার জন্য ক্লারিফিকেশন চাওয়া, সেই ক্লারিফিকেশন আসতে এতদিন সময় নিয়ে নিল কেন? কবে ক্লারিফিকেশন চেয়েছে? না 21শে জানুয়ারি ক্লারিফিকেশন চেয়েছে ইলেকটোরাল অফিসার, আর সেখানে দেওয়া হচ্ছে কবে? 16ই ফেব্রুয়ারি। তাহলে বুঝুন, তাহলে বুঝুন আমরা বলতে চাই যে গোটা জিনিসটা, এই গোটা প্রক্রিয়াটা শুধু বাংলার জন্য, এই ধরনের তাদের মানুষকে অসুবিধায় ফেলার জন্য এবং নাম কাটার ব্যবস্থা করার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে। সারা ভারতবর্ষের অন্যান্য জায়গায়ও নির্বাচন অনেক জায়গায় হবে, আপনারা জানেন, বারবার বলি, বলার দরকার নেই। কিন্তু সেইখানে এইগুলো সব গ্রহণযোগ্য হচ্ছে, আর এখানে হচ্ছে না। এখানে চিফ ইলেকটোরাল অফিসারকে একটা ক্লারিফিকেশন চাইতে হলো, 21 তারিখে চেয়েছেন, আর তার উত্তর আসছে প্রায় 1 মাস পরে, অর্থাৎ 16 তারিখে। 16ই ফেব্রুয়ারি আজকের দিনে তার জবাব আসছে। তা আমরা এর একেবারে সম্পূর্ণ তো এর বিরুদ্ধাচরণ করি এবং প্রতিবাদ করি। এটা অনারেবল সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারটাকে অবমাননা করছে এবং আইনকে একটা বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে খালি বাংলার মানুষের নাম কাটার জন্য। হাউস অ্যালটমেন্ট হবে, হাউস অ্যালটমেন্ট হবে। হাউসে তো কেউ ভাড়া নিয়ে থাকতে পারে, তাহলে অন্য জায়গা থেকে এসে ভাড়া নিয়ে থাকতে পারে, কিন্তু বাংলার বাড়ি তো আরো বেশি স্পেসিফিক একটা ডকুমেন্ট, যে আমরা জমি না হলে ওটা অ্যালটমেন্টই হবে না। তাহলে সে জায়গায় দাঁড়িয়ে বড় বড় লেকচার কোথায়? রাজ্যটার নাম বাংলা, এটা মনে রাখবেন। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মনে রাখবেন। আমরা শেষ দেখে ছাড়বো। এইরকম ভাবে মানুষকে পর্যুদস্ত করা যাবে না। সেজন্য তাই সেই কারণে আমরা আজকে আপনাদের কাছে আমাদের আবেদন রেখেছিলাম আসার জন্য। আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনারা এসেছেন, এবং আমার মাননীয় সহকর্মী কুণাল ঘোষ তিনিও আপনাদের সামনে তার বক্তব্য তুলে ধরবেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দেখুন, পরিষ্কার যে চক্রান্তটা হয়েছে, এই যে চক্রান্তটা, এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য প্রক্রিয়াটা শেষ হয়ে যাওয়ার পর, শেষ তারিখ পার হয়ে যাওয়ার পর, যখন কারুর কিছু করার নেই, তখন বিপুল সংখ্যক বৈধ ভোটারকে নাম বাদ দেওয়ার চক্রান্ত, বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত। প্রথম থেকে তো নিত্য নতুন ফতোয়া পাঠিয়েছেন। একটা এসআইআর হচ্ছে, তা আপনাদের গোড়ার থেকে তার
টার্মস কন্ডিশনস লেখা থাকবে না মুখে মুখে হোয়াটসঅ্যাপে? এটা কোন নীতিতে পড়ে? 14 তারিখ হিয়ারিং শেষ হয়ে গেছে, 14 তারিখ হিয়ারিং শেষ, লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং শেষ, আনুষঙ্গিক হিয়ারিং শেষ, মানুষ যা যা দেওয়ার দিয়েছেন, যা যা আপলোড করার করেছেন। আজকে আপনারা 16 তারিখে বলছেন ওটা গ্রহণযোগ্য নয়। এটা কি করে পসিবল হতে পারে? কে আপনাদের অধিকার দিয়েছে শেষ দিন পার হয়ে যাওয়ার পর মানুষের ঘাড়ে এই বিপদটা চাপাবার? মাননীয় মন্ত্রী এটা ব্যাখ্যা করে বললেন যে যে স্কিমগুলোতে ওরা বলছেন সুপ্রিম কোর্ট পরিষ্কার যা যা বলেছেন তার মধ্যে এটা পড়ে, এবং তারপরেও পিএমএওয়াইজি, আইএওয়াই এবং বিশেষভাবে বাংলার বাড়ির টাকাটা একজন আর্থিক সাহায্যটা তখনই পেতে পারেন যখন তার নিজের জায়গা রয়েছে। সবচেয়ে বড় কথা, হিয়ারিং এর ডেট শেষ, হিয়ারিং প্রসেস শেষ, মানুষ যার যার তথ্য বৈধভাবে আছে সুপ্রিম কোর্ট অনুমোদিত সেগুলো আপলোড করে দিয়েছেন, তারপরে আপনারা বলছেন ওটা চলবে না। কতগুলো মানুষকে কেন বিপদে ফেলছেন? তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এত বড় চক্রান্তের কড়া বিরোধিতা করবে। আপনারা এই নোটিশ অনৈতিক এবং অবৈধ। আপনাদের যদি ক্ষমতা থাকতো এই নোটিশটা হিয়ারিং চলাকালীন দিলেন না কেন? হিয়ারিং চলাকালীন নোটিশটা দিলেন না কেন? তাহলে কোনো মানুষ এটাও দিতেন আর একটাও দিতেন, কিছু দিতেন। আপনারা সব দরজা জানলা বন্ধ করে পেছনের দরজা দিয়ে ডাকাতি করার মতো খিড়কির দরজা দিয়ে ঢোকার চেষ্টা করেছেন, ব্যাকডোর দিয়ে ঢোকার চেষ্টা করেছেন, যতক্ষণে ডেট ওভার হয়ে গেছে আপনি তারপর বলছেন এই ডকুমেন্ট চলবে না। অর্থাৎ বিপুল সংখ্যক মানুষ যাদের নিজের জায়গা আছে, সেই জায়গার উপর বাড়ি তোলার জন্য সরকারের কাছ থেকে সহায়তা পত্র যা যা নথি পাওয়া দরকার পেয়েছেন, সেগুলো আপলোডও করেছেন। আজকে আর তাদের নতুন করে কিছু দেওয়ার নেই। আজকে তাদের জন্য একটা বড় দরজা বন্ধ করার খেলা খেলছে নির্বাচন কমিশন। বিজেপির দালাল এজেন্ট দলদাস বিজেপির কথায় কোটি কোটি ভোটার বাদ দিতে না পেরে, বিজেপির অ্যাসাইনমেন্ট পালন করতে না পেরে, বিজেপির দলদাস তারা এই ব্যাকডোর দিয়ে এখন শেষের পর, হিয়ারিং প্রসেস শেষ হয়ে যাওয়ার পর তারপরে ওরা বলছেন এই ডকুমেন্ট চলবে না। এবার ভাবুন, কেউ দিয়েছে, এবার ওই কারণ দেখিয়ে তাদের নাম যদি বাদ দিতে যায় কত বড় অবিচার হবে। জেনুইন ভোটার, জেনুইন সিটিজেন, তার জায়গা রয়েছে, গভর্নমেন্টের নথি পেয়েছে, গভর্নমেন্ট সাহায্য করছে বাড়ি করতে, তাদের সুযোগ দেওয়া হলো না। ভারতীয় বিচার ব্যবস্থাতেও অভিযুক্তকে কথা বলার সুযোগ দেওয়া হয়, আর এই নির্বাচন কমিশন বিজেপির দালাল, বিজেপির এজেন্ট, অন্য কোন তালে আছে। রিটায়ারমেন্টের পর এই সরকার দেখবেন কোন রাজকীয় পদে বসাতে যাচ্ছে, নইলে এত বড় অনৈতিক কাজ কেউ করতে পারে না যে লাস্ট ডেট পার হয়ে যাওয়ার পর তখন তুমি বলছো এগুলো চলবে না, যেখানে এইগুলো সম্পূর্ণভাবে বৈধ। এই গোটা বিষয়টা আজ 16ই ফেব্রুয়ারি যেহেতু তারা করেছেন, হিয়ারিং বন্ধ হয়ে যাওয়ার পর বহু মানুষকে বিপদে ফেলার চেষ্টা করেছেন, অনৈতিক কাজ করেছেন, অবৈধ কাজ করেছেন। তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ জানাচ্ছে, আমরা এখান থেকে জানালাম। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর কি ভাবে বিষয়টা নিয়ে
এই প্রতিবাদ বা প্রসেস চালানো যায় সেটা তৃণমূল কংগ্রেস খতিয়ে দেখছে। আমি শুধু আরেকটা জাস্ট অ্যাড করছি, সেটা হলো যে আপনারা দেখেছেন যে 19শে জানুয়ারি 2026 সুপ্রিম কোর্টে এই অর্ডারটা দিয়েছে, যেটার উল্লেখ এই চিঠির মধ্যে রয়েছে। তো 19শে জানুয়ারি ওরা জানতো না, নির্বাচন কমিশন তারা জানতো না যে PMAY জি আছে, বাংলা গ্রামীণ, বাংলা বাড়ি গ্রামীণ আছে, সেই ক্লারিফিকেশনটা তো সেখান থেকেই নেওয়ার কথা, তাই তো হয়ে থাকে। ওরা কি বিশেষ কোনো লোক নাকি? আর এটাও যদি হয় যে সুপ্রিম কোর্ট বলেছে কি বলেনি, সেটাও কিন্তু ক্লারিফিকেশন সুপ্রিম কোর্টের থেকেই নেওয়ার কথা। ওনার নিজের ক্লারিফিকেশন দেওয়ার মতন অধিকার সংবিধান তাকে দেয়নি, সুপ্রিম কোর্টে গিয়ে আনবে। এটাই সবচেয়ে ওপরে আমাদের যে সিস্টেম চলে তাতে সবচেয়ে ওপরে টায়ার হচ্ছে জুডিশিয়ারি, সেখানে গিয়ে সে চাইবে তো ক্লারিফিকেশনটা। যে ক্লারিফিকেশন চেয়েছে ইলেকটোরাল অফিসার 21শে জানুয়ারি মানে সুপ্রিম কোর্টের অর্ডারের পরপরই চেয়েছে, তাহলে সুপ্রিম কোর্টে গিয়েই সেটার ক্লারিফিকেশন চাওয়া উচিত ছিল, সেটা হয়নি। এটা 1 মাস ধরে বসে রইল, বসে আজকে দিয়েছে। যে কথা কুণাল ঘোষ একটু আগে আপনাদের কাছে বলেছেন যে এটা সম্পূর্ণ তো অবৈধ একটা কাজ, অবৈধ একটা ক্লারিফিকেশন। এটার জন্য আমরা আপনাদের কাছে আজকে এর বিরোধিতা করছি দলের পক্ষ থেকে, কারণ পরে যা যা করা হবে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। এবং অন্য রাজ্যে এগুলো করছে না, হ্যাঁ, মানে বৈষম্যটা সেখানেও রয়েছে। বাংলার ক্ষেত্রে এটা করা হচ্ছে, অন্য রাজ্যে হচ্ছে না। 19শে জানুয়ারির সুপ্রিম কোর্টের অর্ডারের যদি কোথাও কোনো ক্লারিফিকেশন তাদের দরকার মনে হয়, তাহলে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট থেকেই আপনারা ক্লিয়ার করে নিলেন না কেন? যখন মানুষ আপলোড করছে, যখন সেটা নিয়ে সবাই জানেন যেটাই সবুজ সংকেত হয়ে গেছে, এরা কি নিজেকে সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে মনে করছে? ঊর্ধ্বেই মনে করছে। সুপ্রিম কোর্টের অর্ডার নিজেদের মতো ব্যাখ্যা করে শেষ দিন পার হয়ে যাওয়ার পর, হিয়ারিং শেষ হয়ে যাওয়ার পর আপলোড করা তথ্যের ক্রাইটেরিয়া তারা পাল্টে দিচ্ছেন। এটা অনৈতিক, এটা অবৈধ, এটা বিজেপির দলদাস এজেন্ট। এই মুখ্য নির্বাচন কমিশন বিজেপির স্বার্থে তার সাঙ্গপাঙ্গদের ব্যবহার করে এই কাজটা করছে। দেখুন, এই বিষয়টা আজকেই সবে হয়েছে, এর সমস্ত আইনি দিক দলের শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখছেন। এটার সঙ্গে বেশ বড় সংখ্যক মানুষ জড়িত, কারণ যাদের বাড়ি আছে এবং সেই বাড়ি জমি আছে, জায়গা আছে, বাড়ি তৈরির জন্য সরকার টাকা দিচ্ছে, আবাসের টাকা তো কেন্দ্রীয় সরকার দেয়নি, বাংলার বাড়ি তো রাজ্য সরকারের কোষাগার থেকেই দিতে হয়েছে। মুখ্যমন্ত্রী রাগ হয়েছে, ওটাই হয়েছে রাগ আর কি, তাই জন্য ওটা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে। যেহেতু আবাসের টাকাটা কেন্দ্রীয় সরকার দেয়নি, বাংলার বাড়ির টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগার থেকে মানুষকে দিয়েছেন, তাই প্রবল প্রতিহিংসা পরায়ণ ভাবে আমাদের বক্তব্য, তোমার এইটা তো সুপ্রিম কোর্টের যে বিষয়টা ক্লিয়ার হয়ে আছে, কোন কোন তথ্য মান্যতা পাবে সেগুলো যেখানে স্পষ্ট হয়ে আছে, তো ক্লারিফিকেশন দরকার হলে তুমি সুপ্রিম কোর্টে গেলে না কেন? 19শে জানুয়ারি যেখানে সুপ্রিম কোর্টের অর্ডারে যা বলা হয়েছে, 16ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের মতামত ছাড়া নিজেদের মতো করে ক্লারিফিকেশন চাপিয়ে বেশ কিছু বৈধ ভোটারকে বাদ দেওয়ার চক্রান্ত করা হয়েছে। আমরা সেটা সকলের সামনে ধরছি, প্রতিবাদ করছি এবং এর আইনি এবং অন্যান্য দিকগুলো আমাদের দল খতিয়ে দেখছে। আজকে বিকাল 5টার মধ্যে থেকে সমস্ত ডকুমেন্টস আপলোড করার কথা হচ্ছে কমিশনের, যারা যারা যে ডকুমেন্ট জমা দিয়েছে, তাহলে কি করে হবে সেটা? আরে কমিশন তো বিজেপির শাখা অফিস, এই কমিশনের কোনো গুরুত্ব আছে, কোনো সম্মান আছে? BLA 2টা হওয়ার কথা, যে বুথের বাসিন্দা সেখান থেকে BLA 2 হবে, সেটাই নিয়ম, সেটাই হয়েছিল। বিজেপি লোক দিতে পারছে না, তাদের বুথে বুথে লোক নেই। এই নির্বাচন কমিশন ওই হোয়াটসঅ্যাপ ফতোয়ায় পাল্টে দিয়ে বললো বাইরের লোক ঢোকানো যাবে। তো এই ইলেকশন কমিশন আজকে এটা বলছে, বিজেপি সেটা শুট করবে না, বিজেপি আর একটা আবদার করবে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে একরকম হবে, বাংলার ক্ষেত্রে মানুষকে হয়রানি, মানুষের উপর অত্যাচার। ফলে ওরা একরকম জিনিস, ওদের যদি লাস্ট ডেট বলে কোনো ব্যাপার থাকে, তাহলে লাস্ট ডেটের পর আজকের এই সার্কুলারটা আসে কি করে?
মানুষ তো এগুলোকে ধরেই তো দিয়েছেন, মানুষ যে ডকুমেন্ট দিয়েছেন এই বৈধটাই তো দিয়েছেন, সুপ্রিম কোর্টের অর্ডারের পর দিয়েছেন, এবং সেটা 1 মাস হয়ে গেছে। তো তাহলে আজকে হঠাৎ সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন কেন? রাজ্যের সিইও এবং ডিইও দপ্তর কমিশন নির্দেশ দিয়েছে যে ফর্ম 7 সেটা নিয়ে যাবতীয় অভিযোগের নিষ্পত্তি আজকের মধ্যেই করে দিতে হবে, এবং যেখানে যেখানে ফর্ম 7 জমা আছে সমস্ত সিইও এবং ডিইও দপ্তর সেগুলো এই ইআরওদের কাছে পাঠাতে হবে, এবং আজকের মধ্যেই তার এই এটা তো বিরাট কারচুপির সম্ভাবনা, যা খুশি তাই আর কি, বিরাট কারচুপির সম্ভাবনা আছে। খুশি তাই। কারণ ফর্ম 7টা বিজেপি চক্রান্তের একটা হাতিয়ার। বিজেপি নেতার গাড়ির থেকে হাজার হাজার ফর্ম 7 পাওয়া গেছে। ফর্ম 7 মানে আমি মনে করছি যে আপনি অবৈধ, আমি একটা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিলাম, এবার আপনার শুনানি হলো না, আপনার ডকুমেন্ট দেখা হলো না, আপনার নাম কেটে উড়িয়ে দিল। এটা হয় নাকি কখনো? আর যে পরিমাণ রয়েছে, আজ বলা হলো 1 ঘন্টার মধ্যে উনি নিজে করতে পারবেন তো, উনি নিজে করতে পারবেন তো? সাবঅর্ডিনেটদের যা বলা হয় সেটা নিজেও করতে পারার ক্ষমতা রাখতে হয়। তাহলে সাবঅর্ডিনেটরা তো ওনার সাবঅর্ডিনেট, তাই উনি বলছেন উনি নিজে করতে পারবেন। এই 7 জন ইআরওকে সাসপেন্ড করে দেওয়া হবে। আরে কত এই আরো আছে, কত এই আরো আছে, তার মধ্যে 7টা কাকে ধরেছেন কি জন্য? নিজেদের মানে নিজেদের মানে কি বলবো আর কি, নিজেদের যে ওনাদের একটা দায় দিয়ে দিয়েছে বোধহয় ভারতীয় জনতা পার্টি যে কাউকে আপনাকে সাসপেন্ড করতে হবে। তাই কতগুলো এই আরো আছে, ইআরও কত, সব সাব ডিভিশনে এতে সব জায়গায় ইআরও আছে, তাদের আন্ডারে ইআরও আছে, তার থেকে ধরেছে 7টাকে। তাহলে বুঝুন, এত খোঁজ পাতি হলো, এত ঘুরঘুর 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 হলো, আসতে যাচ্ছে হলো, তারপর পেলো 7টা। আর সেই 7টাও অত্যন্ত সবই দেখবেন, পরে দেখবেন, আমার আগে থেকে বলা উচিত নয়, দেখবেন পরে কি হচ্ছে। এটা ভয় দেখানো, হুমকি দেয়া, এসব চলছে। কিছুক্ষণ আগে হরিশ্চন্দ্রপুরে বিডিও অফিসের মহিলা তিনি সুইসাইড করার চেষ্টা করেন, তার কারণ হচ্ছে যে আবাস যোজনার তালিকা থেকে নাকি তার নাম বাদ গেছে। এটা বলতে পারবো না, একেবারেই স্থানীয় ঘটনা। কেন কি সেখানকার পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে সেটা দেখছেন। সীমান্তবর্তী এলাকাগুলো বাংলাদেশে, সেখানে জামাতের আধিপত্য, এবং শুভেন্দু অধিকারী বলছেন 26-এর নির্বাচনে সেটা বড় ফ্যাক্টর। এটা সম্পূর্ণ অন্য দেশের বিষয়, অন্য রাষ্ট্র, তার কোন এলাকায় কারা জিতেছে তার বিশ্লেষণ করাটা এই মুহূর্তে আমাদের কাজ হতে পারে না। সবচেয়ে বড় কথা, সীমান্তটা, শুভেন্দু অধিকারী যে বড় বড় কথা বলছেন, সীমান্তটা ওটা তো অমিত শাহের বিএসএফ এর দায়িত্বে, হোম মিনিস্ট্রির দায়িত্বে। সীমান্ত সংক্রান্ত কোনো কথা বলতে হলে হোম মিনিস্ট্রিকে বলুন, অমিত শাহকে বলুন। তারা তো আগে ছিল বর্ডার লাইন থেকে 15 কিলোমিটার, এখন তো 50 কিলোমিটার করেছে আইন সংশোধন করে। তো তাহলে শুভেন্দু অধিকারী আর বিজেপি নেতারা বড় বড় কথা বলছেন কেন? বর্ডার এবং বর্ডার থেকে 50 কিলোমিটার যাতে কোনো বাইরের লোক না ঢুকতে পারে সে দায়িত্ব তো তাদের। যদি কোথাও একজনও ঢোকে তার গাফিলতির ব্যর্থতার দায় অমিত শাহ। এসএফআই এর প্রাক্তন রাজ্য সভাপতি মতিউর রহমান তিনি দলের যাবতীয় পদ আমাকে প্রাথমিক সদস্য পদের পদ পেতে দেন। জল্পনা চলছে তৃণমূলের বলতে সেলিমের সাথে তীব্র বিরোধ তৈরি হয়েছে। কে? সেলিমের সাথে তো তীব্র বিরোধ তৈরি হয়েছে। এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। এটা একটা সিপিএম একটা আলাদা দল, সিপিএম এর মধ্যে কে কেন ইস্তফা দিয়েছে ওটা কি ব্যাপারে, এইটা নিয়ে আমরা কোনো কথা বলবো না। সিপিএম বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে। বিজেপির দুটো হচ্ছে আত্মা, একটা আরএসএস আর একটা সিপিএম। সিপিএম কে তাদের নিচের লোকদের শেখায় ভোট তোমরা মিছিল মিটিং করো সিপিএম এর, আর ভোটটা গিয়ে বিজেপি কে দাও। সেই কারণেই তো বিজেপির কিছু ভোট বেড়েছিল আর সিপিএম এর ভোটটা কমে গেছে। তো এই সব দেউলিয়াপনা চলছে। সিপিএম এর কিছু একটা অংশ বায়োলজিক্যাল ফেরতবাদ সিপিএম, ওর বাড়ি ঘুরছে, এর বাড়ি ওর হোটেল, মানে অনৈতিক জোট, অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বাংলার ক্ষতি করছে, বাংলার কুৎসা করছে, নিজেদের মধ্যে তারা ওই ধরনের কাণ্ড কারখানা করছে। তাতে যদি তাদের নিজেদের মধ্যেই প্রতিবাদ উঠছে এটা তো বোঝা যাচ্ছে, তারা নিজেরাই একমত হতে পারছে না সেটা তো বোঝা যাচ্ছে। বাকি
প্রতিকুর বাবু বা কেউ তারা কি বলছেন তাদের ব্যাপার। মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে মিটিং করলেন টোটালি। আজকে হুমায়ুন কবির জানিয়েছেন বাবাদের সাথে জোট করবেন না। বাবাদের সাথে জোটে যাবেন। না না, ওই ভ্যালেন্টাইন্স উইক চলছিল তো, সেই সময়টা মোহাম্মদ সেলিমের মধ্যে এর মন জানতে চাই, ওর বাড়ি যেতে চাই, এরকম একটা কিরকম একটা উস্কুসানি কাজ করেছে। তার মানে এই নয় যে সেগুলো সমস্ত ম্যাচিওর করবে। তো এখন হুমায়ুন কবিরের কাছে উনি গেছিলেন, হোটেলে টোটেলে সব গেছিলেন। এখন হুমায়ুন আবার যদি বলে থাকেন জোট করবেন না, সে তো এটা তো প্রেমে প্রত্যাখ্যান। বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে জোটের কোনো প্রশ্ন নেই। কিন্তু ব্যক্তিগতভাবে সেলিম বাবু এবং অধীর বাবু মুর্শিদাবাদে দাঁড়ালে তিনি সমর্থন করবেন। দেখুন এই এর সীমা আছে। আরে হুমায়ুন কবির তাকে নিয়ে রোজ তিনি কি বলবেন আর তার তাদের উত্তর দেয়া, উত্তর দিতে হবে, মানে মহান করে দিচ্ছেন আপনারা। এটা কোনো ইয়ে না, এটা রিলিফ। যে ব্যক্তি 2019 সালে বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলে লোকসভায় মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন, যে বিজেপি বলেছিল এক ধাক্কা অর দো, বাবরি মসজিদ তোড় দো, বাবরি ভেঙেছিল, তিনি আজকে বাবরির প্রতি শ্রদ্ধা দেখাতে যাচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। তো বোঝাই যাচ্ছে সব বিজেপির সব খেলা। আর সেলিম বা অধীর চৌধুরী তাদের ওনাদের সঙ্গে সব ওনাদের ব্যাপার থাকলে এগুলো যে সব পৃথিবীর অতৃপ্ত আত্মা কাছাকাছি ঘুরঘুর করছে, সবাই জানে। মানুষ কোনো গুরুত্ব দিচ্ছেন না। বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটা ভোট মমতা ব্যানার্জির প্রার্থীদের। কারুর কোনো বিভ্রান্তিতে যদি একটা ভোটও কেউ অন্যদিকে দেন, জেনে রাখবেন আপনি বিজেপির পাতা ফাঁদে পা দিচ্ছেন, আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে, ঘুরিয়ে লাভটা হচ্ছে বিজেপির। বলছি যে অধীরকে যেতে হবে, উনি দুর্বলতা অধীরের প্রতি প্রকাশ করেন। ও রাজনীতি করুক। না, বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেবো, মৌসুম রোডের বিরুদ্ধে প্রার্থী দেবো, কিন্তু অধীর চৌধুরীকে আমি জেতাতে চাই। দেখুন আমার মনে হয় ওনার পরবর্তী নির্বাচনে রাষ্ট্রসংঘে মহাসচিবের পদে লড়া উচিত। ওনার এই যে ক্রমশ একটা আমি উন্নতি দেখতে পাচ্ছি হুমায়ুন কবিরের, যে ছোটখাটো কেন ভাবছেন, রাষ্ট্রসংঘে মহাসচিবের পদে গিয়ে লড়ুন, একটা আন্তর্জাতিক প্রচার টোচার পাবেন। ওই তো 31টা লোক নিয়ে মোটর বাইকে গেছেন, তার মধ্যে 14টা পুলিশ। বলছি অমিত শাহ আসছে বুধবার, যদি কোনো রাজনৈতিক কর্মসূচি হয় মায়াপুর যাবে, কিভাবে দেখছেন? কিছুভাবেই দেখছি না। ভোট আসা মানেই অমিত শাহ, নরেন্দ্র মোদী এদের ডেলি প্যাসেঞ্জারই। তো ওনারা আসবেন যাবেন, ঘন ঘন আসবেন, ঘন ঘন যাবেন, ভোট হয়ে যাবে, রেজাল্ট বেরোবে, তারপর আর আসবেন না। এ তো আমাদের দেখে অভ্যাস। এই বাংলায় ওনাদের যাতায়াতের কোনো প্রভাব, কোন বাংলা রাজনীতি উন্নয়ন, মানুষের সঙ্গে তাদের সম্পর্কও নেই, প্রভাবও নেই। বর্ধমানের নাদনঘাটের বাসিন্দা এক মহিলা পরিযায়ী শ্রমিক হিসাবে আহমেদাবাদে কাজ করতে গিয়ে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। যে আবার পরিযায়ী শ্রমিকের মৃত্যু গুজরাটে। আমরা তো বারবার বলছি যে যারা কাজ করতে যাচ্ছেন তারা যদি বাংলার থেকে হন, বাংলায় কথা বলেন, তাহলে তাদের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে। এবং সে মৃত্যুর কারণ খতিয়ে দেখার জন্য সঠিক উদ্যোগ নেওয়া হচ্ছে না, যেটা আমাদের মাননীয় নেত্রীও বারবার বলেছেন, মাননীয় সাংসদও বারবার বলেছেন। মহিলাদের ওপর অত্যাচার, এদিকে খুব মহিলাদের খুব নাকি তাদের শ্রদ্ধা, তাদের প্রতি স্নেহ ভালোবাসা, আর দেখা যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস আসছে, তার আগে মহিলাদের ওপর এই ধরনের অত্যাচার, তাদের শিকার হওয়া মহিলাদের শিকার হচ্ছে, এবং সেটাও গুজরাটের মতন জায়গায়, সেখানে এই অত্যাচার চলছে। তো আমরা তো বারবার এই কথা বলছি, বাঙালি বাংলা সবের বিরুদ্ধে ওদের বিদ্বেষ। সুতরাং এই বিদ্বেষের ফলে এতগুলো মানুষকে প্রাণ দিতে হয়েছে। যুবসাথী প্রকল্পে একদিনে 8 লক্ষ আবেদনকারী সংখ্যা এসেছে। এটা নিয়ে বিরোধীরা বলছেন যে এটা রাজ্যে যে কর্মসংস্থান নেই সেটাই আরো একবার ফুটিয়ে তুলছে। সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলছেন। বিরোধীদের এসব কথা বলার কোনো অধিকারই নেই। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বিজেপি বলেছিল বছরে 2 কোটি চাকরি। তাহলে 12 বছরে তো 24 কোটি চাকরি হয়। 24 কোটি চাকরি কোথায় গেল বিজেপি? আপনার পাড়ার লোককে জিজ্ঞাসা করুন, কোন কেন্দ্রীয় সরকারের চাকরি নেই, কোনো জায়গায় নেই, কোনোদিন শুনিই না। উল্টে বেকার বেড়ে গেছে। কারণ কেন্দ্রীয় সরকারের জন্য দেশে শিল্পের অবস্থা খারাপ, কৃষির অবস্থা খারাপ, বেকারের সংখ্যা বেড়ে গেছে। সারা ভারতবর্ষে বেকারত্ব বাড়ছে, কর্মসংস্থান কমছে। আর পশ্চিমবঙ্গে
কর্মসংস্থানের হার বাড়ছে, এখানে বড় শিল্পে চাকরি হচ্ছে, মেধাভিত্তিক শিল্পে চাকরি হচ্ছে, তথ্য প্রযুক্তি শিল্পে চাকরি হচ্ছে, মাঝারি শিল্পে চাকরি হচ্ছে, স্বনির্ভর গোষ্ঠী হস্তকুটির শিল্পে কর্মসংস্থান বাড়ছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এই যুব সমাজকে যতদিন না চাকরিটা পাচ্ছে, তাদের অনেক খরচা থাকে, চাকরি, ফর্ম ফিল আপ, ইন্টারভিউ ইত্যাদি, অভিভাবকের মতো এই সরকার পাশে দাঁড়িয়েছে। তো এইটা আর বিজেপি আর এদের মাথা খারাপ হয়ে গেছে এখন তো, সেই জন্য আর ওদের তো অভ্যাস হচ্ছে, কি প্রথমে না বলবে বলবে, ভাবতেই পারছি না। প্রথমে কুৎসা করবে, তারপরে ওদের রাজ্যগুলোই এগুলো নকল করবে। তো সুতরাং ওরা এইগুলো করতে যায় কেন? আর একটা কথা হচ্ছে যে ওই এবারে ইলেকশনের পর হয়ে টয়ে গেলে ওনাদের অনেককে দেখা যাবে, অনেক বাড়ির লোককে দেখা যাবে ওই লাইনে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে না পারার জন্য চাকরি প্রার্থীরা বিকাশ ভবন পর্যন্ত আজকে অভিযান করলো, মিছিল করলো। আপার প্রাইমারিরাও তারাও মিছিল করেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সরকার এবং শিক্ষামন্ত্রী তারা চান সব জট খুলে চাকরিগুলো হোক, কিন্তু কেন কোন কারণে এই জটগুলো অনেকে পাকিয়ে রেখেছে সেটা তাঁরাও জানেন। এবার কোন কোন জায়গায় কেউ কেউ এটাকে একটু মিছিল বা কর্মসূচিতে আনতে চাইছেন, কিছু ক্ষেত্রে কিছু বিজেপি বিরোধীদেরও একটু প্রভাব থাকে যে তারা বলছেন এই সময়টা করো, প্রচারে আসবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এবং শিক্ষামন্ত্রী, তারা এই সরকার, তারা কিন্তু এটা সম্পূর্ণভাবে যাতে চাকরি হয়, শূন্য পত্রে। মুখ্যমন্ত্রী তো বলে দিচ্ছেন এত আমরা এগোচ্ছি, এবং কেউ না কেউ কোনো না কোনো ভাবে যদি গিয়ে ওখানে গিয়ে বসে থাকেন। আমি আপনাদের একটা কথা বলি, Your Education Minister Kanti Biswas has actually said in public that for the last 10 or 11 years, not one new primary school has been opened by the government. That's almost an embarrassing fact. I don't know the time, whether 10 or 5 years, but it is true. For I know for about 8 years, we could not appoint any teachers. জ্যোতি বসু বলছেন 8 বছরে একজন শিক্ষক নিয়োগ করতে পারেনি। কে বলছেন? জ্যোতি বসু। আর এখানে বামেরা জ্ঞান দিতে আসছে। মুখ্যমন্ত্রী তৎকালীন জ্যোতি বসু তিনি করণ থাপারকে বলছেন, হ্যাঁ 8 বছরে এটা দুর্ভাগ্য যে আমরা একজন শিক্ষক নিয়োগ করতে পারিনি। আর সেই সিপিএম তারা এখানে গিয়ে গল্প শোনাতে এসছে। মুখ্যমন্ত্রী করেছেন অনেক চাকরি শিক্ষা ক্ষেত্রে হয়েছে, কিছু ক্ষেত্রে আইনি জট আছে, দুমদাক্কা গিয়ে মামলা করে আটকে দেওয়া হচ্ছে। তো সেগুলো নিশ্চিতভাবে যারা যারা যোগ্য প্রার্থী তাদের প্রতি এই সরকারের দলের পূর্ণ, তাদের প্রতি আমরা তাদের যন্ত্রণা, তাদের চাকরি হওয়া উচিত সবাই মনে করেন। কিন্তু জটটা যারা আপনাদের চোখে জল ফেলিয়ে যারা রাজনীতি করতে চাইছে, সেই বিরোধী আইনজীবীদের রাজনীতির ফাঁদে পা দেবেন না। Ma'am, I have two questions. One, the former media advisor to then Prime Minister Sanjay Balu has pushed for Chief Minister Mamata Banerjee as the leader and face of the India bloc. How does the Trinamool Congress see this? And the second, we have been seeing a huge footfall in the Bangla Yugosati camps that are being organized in the two Mexico constituencies. The opposition is saying this highlights the number of unemployed youth in the state who are lining up for this scheme. What are the benefits that the government sees through this scheme, whether it will electorally impact TMC or not? Let me first answer your first question. Every prudent person, he or she will obviously admit that our Honorable Chief Minister is the only face which can solve the problems of the nation and which can give relief to the people at large of this nation. I have time and again said that our nation is a welfare state, and welfare state, there one has to look after the welfare of the people. So here is the Chief Minister of Bengal, who is always a visionary in this section. Therefore, each and every prudent person
will obviously admit that she is the face, and that is what has been done. So we thank him. Obviously, we thank him. And so far as your second question is concerned, it has already been answered by my colleague Kunal Ghosh. Now, unemployment. Who says about this? Who says? They had promised that they would be giving 2 crores job to the people of the nation. Now 12 years have passed. They should have been 24 crores job. Have they given, or they have answered why they have not been able to give? What are the industries which have come? Rather, we see that nationalized section is being actually passed over to the private sector. So, when they say Atmanirbhar Bharat, but they give it in the hands of the private sector. Now, so far as this Jubo Shati is concerned, it's a unique program. This is for the youth section, and this is what has troubled them. You know, to this budget, we had focused on each and every sector, and this has troubled actually the Bharatiya Janata Party and their leaders. So this is what they have done. Here what is being done by the Jubo Shati scheme. Jubo Shati scheme, we are actually giving financial assistance. It's not something only to cover up the unemployment. It's not a question of unemployment. Think about a student who has passed Madhyamik. This is the basic requirement for getting into the Jubo Shati scheme. So a student has passed Madhyamik. Now he will go for further studies. While going or taking admission to a college, he has to take bank loan. Then he has to pay EMI. Is it not an assistance which is required? Is this only for unemployment? One can also make himself an entrepreneur. So this entrepreneurship also, this can also be promoted through this sort of financial assistance. So why are they feeling shy to say this? Actually, they have been disturbed by this sort of scheme. So they will say something in a galore, and this is what they are doing. বলছি অরণ্য ব্যানার্জি আপনাদের কাউন্সিলর কলকাতা কর্পোরেশনের আজকে বাজেট সেশনে আলোচনা চলছে সেখানে তিনি নাকি কলকাতা কর্পোরেশনের বাজেটকে ডবল ইঞ্জিন সরকারের বাজেট বলে বলেছেন ভুল করে বলুন চাকরি বলুন এটা কি করে বলবো এখন না জানলে ডাবল উনি কিভাবে বলেছেন সেটা উনি জানবেন সেটা উনি অন্যভাবে হয়তো বলে থাকতে পারেন সেখানে বলেছেন রাজ্য এবং কর্পোরেশন হ্যাঁ আপনি বা অন্যভাবে ধরছেন কেন ডাবল ইঞ্জিন মানে কি ওদেরই খালি ডাবল ইঞ্জিন থাকবে এর তো মানে নেই তুই মনটা পবিত্র কর হ্যাঁ ও একটা জগন্নাথ মন্দির করেছে সেখানে গিয়ে পুজো দিয়ে One question. 7 AERO was suspended. So, what was Trinamool Congress opinion on this matter? No, I do not know. Actually, you know, there are so many AEROs. Now they have found out something has to be done. So 7. Now investigation will go on because they have been suspended. That means there has to be a preliminary inquiry, and that inquiry will come to an end, and something will be the result. So we will see the results. You will also see the results, but the number is only 7. So a hue and cry, that is not required. Here there are so many AEROs, so many EROs. They have found out 7 because they have to do something. They have done. That is why. That is what is actually we are. This is coming to surface that they have to do something. So they are doing. Is it made by any intentional? That future will. I am not a astrologer. I can't say. Now you will find in the future what is being done. But obviously there is something which is behind the veil and playing behind their mind. বলছি যখন যুবসাথী চলছে তখন কাল থেকে বিজেপি যুব মোর্চাটা কর্মসূচি নিয়ে রাস্তায় নামছে আড্ডা এবং সেটা চলবে হচ্ছে 25 তারিখ পর্যন্ত প্রত্যেকটা বিধানসভায় 30টা জায়গায় 20 থেকে 25 জন মোর্চার কর্মী চা চক্রের আয়োজন আর কত চা খাবে বাবা পরিষ্কার কথা বলছি যাদের বিএলএ 2 দিতে পারে না তাদের এই সমস্ত কর্মসূচি হচ্ছে গরুর গাড়ির হেডলাইট
ফলে আপনারা ওই নিয়ে ব্যস্ত থাকতে পারেন, ওগুলোর ওই ঘোষণা পর্যন্তই হয়, তারপর সেগুলোকে আর কোনো এলাকায় BLA 2 দিতে পারে না বুথ থেকে, তা আড্ডাটা কে মারতে যাবে? যারা BLA 2 দিতে পারে না, ইলেকশন কমিশনকে দিয়ে বাইরের লোকের এন্ট্রি সিকিউর করতে হয়, তারা বলছে সব এলাকায়, তাদের যদি সব এলাকায় 4টে ছেলেও থাকতো তাহলে তো BLA-টা অন্তত একজন দিতে পারতো। যেসব বুথে 1 পিস লোক নেই বলছে আড্ডা করবো। তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি বিধানসভা ভিত্তিক চার্জশিট কার? বাবা উত্তর কলকাতা বিধানসভা নিয়ে চার্জশিট, কে আগত দক্ষিণ কলকাতা বিধানসভা কর্মসূচিটাকে আপনি কিভাবে? কোনোভাবেই দেখছি না। আমাদের বাংলায় কয়েকটা দেখবে আছে, কিছু ভালো বইয়ের সংকলন আছে, শতবর্ষের সেরা হাসির গল্প বা এইরকম ধরনের নানা রকম থাকে বিভিন্ন, কোনোটা থাকে ভূতের গল্প, কোনোটা হাসির গল্প, এগুলো সবকটাই বিজেপির ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু তো ফলে ওদের ওই ধরনের কিছু উপাদান দিচ্ছে। বিজেপি আগে নিজেরা বাংলার জন্য কি করেছে কেন্দ্রীয় সরকার মানুষ দিয়ে দিয়েছে বারবার, সেটার কৈফিয়ত দিক, কেন বাংলার টাকা দেয়নি? এখানে চন্দ্রিমাটি স্বয়ং বসে রয়েছেন, কত টাকা ওনাদের বাকি। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে তার অর্থমন্ত্রী এখানে। তো বিজেপি এক হচ্ছে টাকা দেবে না, 100 দিনের না, আবাসের না, মোট পাওনা 1,96,000 কোটি টাকা দেবে না, বাংলাকে কলুষিত করবে, বাংলাকে এজেন্সি পাঠাবে, বাংলার বদনাম করবে, কখনো CBI ED NIA, কখনো হচ্ছে ওই বিভিন্ন কমিটি কমিশন বদনাম করবে। এরপরে আরম্ভ হয়েছে বাংলা ভাষাকে অপমান, বাংলার মনীষীদের অপমান, বাংলা ভাষা বললে অন্য রাজ্যে পিটিয়ে মারছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এবার একেবারে বাংলার মানুষের অস্তিত্বের শিকড় ভোটার লিস্ট থেকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে। ওদের চার্জশিট কি জিনিস, বিজেপিকে এবারের আসন্ন নির্বাচনে বাংলার মানুষ ভরপুর বুঝিয়ে দেবে। 30 পার হবে না। অপোজিশন লিডার পোস্টটা পাওয়ার জন্য যে সংখ্যাটা দরকার হয়, এবারে ভোটের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, কিন্তু বিরোধী দলনেতা বলে কোনো পদ থাকবে না, কারণ বিজেপি সেই পদটা সংখ্যাটা এসে পৌঁছবে না।